ইউনিভার্সিটির এত ঝামেলা শেষে কোচিংয়ে ক্লাস আর পার্টি অফিস করে আবার রবিনদের বাড়ি গেছিল অপেক্ষা মেয়েটাকে দেখতে। তাই বাড়ি ফিরতে বেশ দেরি হয়ে গেছে ইপ্তির। ইপ্তিকে বাড়িতে প্রবেশ করতে দেখে ইয়াসির মুস্তফা এক প্রকার ব্যগ্র পথে ছুটে গিয়ে ইপ্তির পথ আগলে দাঁড়ান। ভ্রু কুঁচকে নিজের রাস্তায় বাধাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে নিয়ে পুনরায় পাশ কাটিয়ে যেতে উদ্যত হয় ইপ্তি। পরক্ষণে শ্রবণীন্দ্রিয়তে শুলের মতো বিঁধল একটি বাক্য। মুহূর্তেই শ্যাম সুদর্শনার পা থেমে যায়। ঝট করে পেছন ফিরে জন্মদাতার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষিপ্ত করে চাইতেই ইয়াসির মুস্তফা পুনরায় কর্কশ কণ্ঠে এক প্রকার চেঁচিয়ে ওঠেন। কি বলছি শুনতে পাওনি? আয়রার গহনা ছিল অর্পার কাছে, সেটা হারিয়ে গেছে। অরিত্রী মুস্তফা ছুটে এসে কিছু বলার জন্য উদ্যোগ নিতেই ইয়াসির মুস্তফা থমথমে গলা থামিয়ে দেন তাকে। ভাবি, আমি আমার মেয়ের সঙ্গে কথা বলছি, দয়া করে হস্তক্ষেপ করবেন না। বাবা মেয়ের মাঝে কথা বলার অধিকার বাইরের কারণেই। অরিত্রী মুস্তফার পদযুগল থমকে যায়। চোখে পুনরায় অসহায়ত্ব ফুটে উঠল। তবুও সেসবে পাত্তা না দিয়ে দু কদম এগিয়ে আসতেই ইপ্তি অগ্নিদৃষ্টির সাথে দৃষ্টি বিনিময় হতে মুস্তফা কর্তৃ থমকে দাঁড়াতে বাধ্য হলেন। এক কদম অগ্রসর হওয়ার সাহস হলো না যেন তার। ইপ্তি বেশ শান্ত কণ্ঠে নিজের জন্মদাতার দিকে চেয়ে জানতে চাইল, আপনার আদরের মেয়ের গহনা হারিয়েছে আপনারই পেয়ারের স্ত্রীর ঘর থেকে, তাহলে আমাকে জানাচ্ছেন কেন? আমাকে দেখে কি আপনার কোনো গোয়েন্দা বিভাগের হেড মনে হচ্ছে নাকি? ইপ্তির এমন অসম্মানজনক কথা শুনে ইয়াসির মুস্তাফার রাগ যেন সপ্তমে চলল। তীব্র আক্রোশে গর্জন করে ওঠেন, বেয়াদবি করবে না, এটা তোমার পার্টি অফিস না। মুস্তফা বাড়ির একটা শৃঙ্খলা আছে, তুমি সেটাকে অবমাননা করতে পারো না। আর কি বললে? অর্পার ঘর থেকে হারিয়েছে? তা দয়া করে বলবে তুমি সকালে কেন অর্পার ঘরে গিয়েছিলে? বিরক্তিতে চোখ উল্টে আসে ইপ্তির। তীব্র ঘৃণায় মাথা চাড়া দিয়ে ওঠে সম্মুখে দণ্ডায়মান মানুষটির প্রতি। হিংস্র পশুর ন্যায় হিসিয়ে উঠল শ্যামসুদর্শনা। আমি যে আপনার বইয়ের ঘরে গেছি, আপনি সেটা দেখেছেন? মিয়া, আপনি নাটক শুরু করেছেন বাড়ি আসতে না আসতে। সারাদিন কি আমি বাড়ি ছিলাম যে আমাকে জিজ্ঞেস করছেন? মাঝখানে ফোড়ন কাটলেন অর্পা মুস্তফা। আমি নিজের চোখে দেখেছি। নামটা নেওয়ার ফুসরত মিলল না তার। পূর্বে মুস্তফা কন্যার ক্রোধে বিজারিত কণ্ঠের হুঙ্কারে কেঁপে উঠল মুস্তফা মঞ্জিলের প্রতিটি দেয়াল। আপনি তো সবাই দেখেন মিস মহিলা, আপনি দেখেন নাকি সেটা বলুন। আপনার বাস চললে তো সব মানুষকেই না, সরি, ইপ্তি নামক মানুষকে মঙ্গল গ্রহের প্রাণী বানাতেও যুক্তির দরকার পড়বে না। যুক্তির আব্বা আম্মারে খাইয়া দিচ্ছেন আপনারা দুই স্বামী স্ত্রী মিলে। এজন্য বলি, শালার স্টার জলসা সারাতে হবে বাংলাদেশ থেকে। ইয়াসির খান মেয়ের এমন ঔদ্ধত্য দেখে চেঁচিয়ে উঠলেন, তুমি কি বলতে চাইছো তোমার মা মিথ্যে বলছে? উনি আমার মা না, বলে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে চাইল অর্পা মুস্তফার দিকে। অতঃপর হিংস্র প্রাণীর ন্যায় হিসিয়ে উঠল মুস্তফার মঞ্জিলের সবথেকে বেয়াদব মেয়েটা। মিস মহিলা, আপনি তো সবসময় ভুলই দেখেন, ভুল করেও ঠিক দেখতে জানেন না। কখনো চোর বানিয়ে দেন, কখনো চরিত্রহীনা। পাগলাগারদে পাঠাতে পারলে এগুলো তো সাধারণ বিষয়, তাই না? আমার অবাক হওয়া উচিত হবে না। শেষের কথাটা ইপ্তির মুখ থেকে নিশ্চিত হতেই অরিত্রী মোস্তফা থেকে শুরু করে হল রুমে উপস্থিত ছোট বড় সকলের মাথা নত হয়ে যায়। ইপ্তি শেষ কথাটা যেন ধারালো অস্ত্রের মতো এসে বিঁধল অরিত্রী মোস্তফা আর সোনালী মোস্তফার বুকে। একবার চারপাশে উপস্থিত সবার দিকে তাকালো ইপ্তি। প্রতিটি মুখে অস্বস্তি, সংকোচ আর চাপা অপরাধবোধ। তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল শ্যাম সুদর্শনার অধরে। মানবজাতি সত্যি ভীষণ আজব, সজ্ঞানে ভুল সিদ্ধান্ত নিয়ে আবার সেই সিদ্ধান্তের উপরে আফসোস করবে। ইয়াসির মুস্তফার চোখে সেই পুরনো কঠোরতা এখনও অটুট। চল শক্ত করে তিনি গর্জে উঠলেন, পুরনো কথা টেনে এনে নাটক করার দরকার নেই। আমি তখন জানতে চাই আজ সকালে তুমি অর্পার রুমে গিয়েছিলে কি না? ইপ্তি ধীরে ধীরে হেসে উঠল। দুহাত ট্রাউজারের পকেটে ঢুকিয়ে ধীর পায়ে ইয়াসির মুস্তফার একেবারে সামনে এসে দাঁড়ালো। আপনি প্রশ্ন করছেন নাকি আগে থেকে উত্তর ঠিক করে রেখেছেন? বলে অগ্রসর হলো নিজের জন্য বরাদ্দকৃত রুমের দিকে। ইপ্তি কথাটা বলে সিঁড়ির দিকে পা বাড়াতেই পেছন থেকে বজ্র কণ্ঠের মতো কণ্ঠ ভেসে এলো, স্টপ! ইপ্তি পদক্ষেপ থেমে গেল বটে, কিন্তু ফিরে তাকালো না। ইয়াসির মুস্তফার কণ্ঠ আরও কঠিন হয়ে উঠল, আমি এখনও তোমাকে যাওয়ার অনুমতি দেইনি। ইপ্তি ধীরে ধীরে ঘাড় কাত করল, ঠোঁটের কোণে বিদ্রুপের রেখা। তাচ্ছিল্যের সুর স্পষ্টভাবে ফুটে উঠল তার কণ্ঠে। মজার ব্যাপার কি জানেন? আমি অনেক বছর আগে আপনার অনুমতি নিয়ে বাঁচা বন্ধ করে দিয়েছি। ইয়াসির মুস্তফা তাতে দাঁত চেপে বললেন, এর মানে তুমি স্বীকার করছো তুমি অর্পা রুমে গিয়েছিলে?
ইপ্তি এবার সম্পূর্ণ ঘুরে দাঁড়ালো। স্ত্রীর চোখে চাইলো বাবা নামক সম্মুখে দণ্ডায়মান পৌর লোকটার দিকে। আমি যদি না বলি আপনি মানবেন বুঝি? যখন আমি জানি আমার তর্ক করে লাভ নেই, তাহলে আমি তর্ক করব কেন? আমার সময় দাম আছে মিস্টার ইয়াসির মোস্তফা। ইয়াসির সাহেব রাগী কণ্ঠে বললেন, বেয়াদবির একটা সীমা থাকে ইপ্তি। ইপ্তি নিজের ভিতর দপদপ করে জ্বলে ওঠা রাগগুলো দমিয়ে নিজের কক্ষে যাওয়ার বদলে সিঁড়ি থেকে নেমে সোফার উপরে আসাম গেড়ে বসলো। পকেট থেকে নিজের ফোন বের করে ঈষৎ মুখ উঁচিয়ে ফোনের ওপর থেকে ইয়াসির সাহেবের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, এবার নাটক শুরু করুন। তখনই আগুনে কেরোসিন ঢালতে আবির্ভূত হলো আয়রা মোস্তফা, অর্থাৎ অর্পা মোস্তফা আর ইয়াসির মোস্তফার একমাত্র মেয়ে। মুখশ্রীতে যত সম্ভব সরলতা টেনে বিমর্ষ মুখভঙ্গিতে এগিয়ে আসে ইয়াসির সাহেবের দিকে। মেয়েটার মুখভঙ্গি দেখে ইপ্তি বিরক্তির শ্বাস ফেলে বলে, মায়ের ডুপ্লিকেট। আয়রা সেদিকে পাত্তা দেয় না, ছলছল চোখে বাবার দিকে তাকিয়ে আসন্ন কণ্ঠে আবদার জানায়, বাবা তুমি প্লিজ আবুকে কিছু বলো না। নিয়েছো তো কি, বোনেরটাই তো নিয়েছে। কথাটা শুনে ইপ্তির আঙ্গুলের স্পর্শ ফোনের পর্দায় থেমে গেল। মাথা নিচু থাকলেও তার অধরের কোণে ধীরে ধীরে ফুটে উঠল এক বিদ্রুপাত্মক হাসি। সে যেন বহু প্রতীক্ষিত কোনো সংলাপই শুনল। অর্পা মুস্তফার চোখের কোণেও ক্ষীণ তৃপ্তির ঝিলিক খেলে গেল। এতক্ষণ যে অভিযোগটি ছিল কেবল সন্দেহ, আর একটি বাক্যে সেটিকে প্রায় স্বীকারোক্তির রূপ দিয়ে দিল। ইয়াসির মুস্তফার কণ্ঠ আরও কঠোর হয়ে উঠল। রাগের দৃষ্টিতে ইপ্তির দিকে তাকিয়ে বলল, তুমি আসলে একটা মানসিক ভারসাম্যহীন মানুষ ইপ্তি। নিজের ছোট বোন থেকে সে। ইয়াসির সাহেব নিজের কথা পূর্ণ করতে পারলেন না। তার পূর্বে দুই সবার মাঝখানে রাখা তীব্র ঝংকারে গুড়িয়ে গেল কাচের টুকরো। অর্পা বেগমের গাল স্পর্শ করে সরু এক রক্তরেখা এঁকে দিয়ে গেল। মুহূর্তেই সমগ্র হলরুম স্তব্ধতায় ডুবে যায়। ইয়াসির মোস্তফা বিস্ফোরিত চোখে মেঝেতে চূর্ণ বিচূর্ণ হয়ে থাকা সেন্টার টেবিলটির দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে দৃষ্টি তুলে ইপ্তির দিকে। শ্যাম সুদর্শনা তখনও আগের মতোই সোফায় বসে আছে, তবে এবার তার হাতে ফোন নেই। ফোনটা নির্বিকার ভঙ্গিতে পাশের কুশনের ওপর রাখা। ডান হাতে মুঠো এখনও শক্ত, আঙ্গুলের গাঁটগুলো সাদা হয়ে উঠেছে। দপদপ করে ওঠা ক্রোধকে সে যেন শেষ সীমা পর্যন্ত শৃঙ্খলের মধ্যে আটকে রাখার চেষ্টা করছে। আয়রা আতঙ্কে মায়ের হাত আঁকড়ে ধরল। মা, তোমার রক্ত বের হচ্ছে। অর্পা নিজের গালে হাত ছুঁয়ে রক্তের ক্ষীণ রেখা দেখে এক মুহূর্তের জন্য থমকে গেলেও পরক্ষণে মুখে অসহায়ের আবরণ টেনে নিলেন। ইপ্তি, তুই এতটা হিংস্র হয়ে গেছিস? চুপ। মেয়েলি বিকট গর্জনে কেঁপে উঠে অর্পা বেগমের তনু। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল উপস্থিত প্রতিটি মানুষের দিকে। আক্রোশ, ক্রোধ, ক্ষোভ, রাগ সবটা মাথা চারা দিয়ে উঠেছে। ধ্বংসাত্মক জিনিসগুলো চাপা দিতে চাইল, হলো না। তবু শান্ত কণ্ঠে বলল, 999 এই নাম্বারে ফোন দিয়ে বলবেন বিপিপির নেত্রী শেহরুজ মুস্তফা ইপ্তির নামে চুরির দায়ে কেস ফাইল করাতে চান। তাহলে 10 মিনিটের মধ্যে পাশের থানা দারোগা হাবিবুর রহমান ছুটে এসে মোস্তফা মঞ্জিলের গোরদ্বারায় প্রকট হবেন। তারপর যত নাটকীয় দেখানো হচ্ছে আপনার স্ত্রীর আর আপনার মেয়ের, তাকে দেখাতে পারেন। এমনিতেও সে আমার পিছে হাত ধুয়ে পড়ে থাকে। ইয়াসিন মুস্তফার ভ্রু আরও কুঞ্চিত হলো, কণ্ঠ খাদে নামে শুধালো, তুমি আমাকে হুমকি দিচ্ছ? ইপ্তি মৃদু হেসে মাথা নাড়ল, ব্যঙ্গ করে বলল, না, আইনের রাস্তা দেখাচ্ছি। এতক্ষণ তো আপনারা নিজেরাই বিচারক, উকিল আর সাক্ষী সেজে বসেছিলেন। এবার একটু পুলিশের কাজ পুলিশকে করতে দিন। সে ফোনটা হাতে তুলে নিয়ে শান্ত ভঙ্গিতে স্ক্রিনের দিকে নিবদ্ধ করল। আশেপাশে কোনো কিছুর দিকে দৃষ্টি দেওয়ার প্রয়োজন বোধ এই মুহূর্তে সে করছে না। ফোনের স্ক্রিনে চোখ রেখেই ইপ্তি নির্বিকার চিত্তে বলে উঠল, আর হ্যাঁ, ফোনটা আপনি নিজেই করবেন। পরে যেন বলতে না পারেন আমি পুলিশ ডেকে নাটক করছি। অর্পা মুস্তফার মুখের রং ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে উঠতে লাগলো। তিনি তাড়াতাড়ি বলে উঠলেন, এতটুকু বিষয় নিয়ে পুলিশ ডাকতে হবে কেন? ইপ্তির দৃষ্টি বিদ্যুতের মতো ছুটে গেল তার দিকে। ধীমে স্বরে শুধালো, এতটুকু বিষয়? অর্পা বেগম প্রত্যুত্তরে কোনো সাফাই দেওয়ার পূর্বে সে ধীরে ধীরে কথাটা পুনরাবৃত্তি করল, চুরি, এতটুকু বিষয়? পরক্ষণে ইপ্তির ঠোঁটের কোণে শীতল হাসি ফুটে উঠল। সূক্ষ্ম চোখে অর্পা বেগমের মুখে পরিবর্তন দেখল। মহিলার পুরো চেহারা ধীরে ধীরে ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। বলল, কিছুক্ষণ আগেও তো আমি মানসিক ভারসাম্যহীন, চোর, বেয়াদব সব বলে গেছি। এখন আবার বিষয়টা ছোট হয়ে গেল। অর্পা বেগমকে নির্বাক হতে দেখে ইপ্তি আওয়াজ নামিয়ে নিল। প্রখর দৃষ্টি ইয়াসির মুস্তফার মুখের দিকে বুলিয়ে নিয়ে হেসে হেসে বলল,
আমার ভারসাম্য নিয়ে কথা বলার আগে একটু ভেবে নেবেন, না হলে ভুলে যাব আইনের দৃষ্টিতে অন্যায় হিসেবে দেখা কাজটা করলে আমার নির্বাচনে প্রভাব পড়বে। বলে হনহনিয়ে সিঁড়ি বেয়ে উঠতে নিলে খাবার হাতে ছুটে এসে ইফতির কবজি চেপে ধরলেন অরিত্রী বেগম। ঠিক তখনই খাবার প্লেট হাতে প্রায় দৌড়ে এসে তার কবজি চেপে ধরলেন অরিত্রী মুস্তফা। কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, মা, সকাল থেকে কিছু খাসনি, আগে 2 লোকমা খেয়ে নে, তারপর যেখানে খুশি যাস। হঠাৎ স্পর্শে ইফতি সমগ্র শরীর যেন আরও শক্ত হয়ে উঠল। এই মুহূর্তে কারো মায়া, কারো স্নেহ কিছু সহ্য হচ্ছে না। বিরক্তিতে কপালের শিরা ফুলে উঠল। রুড়ো কণ্ঠে বলল, বড় মা, হাত ছাড়ুন। অরিত্রী ছাড়লেন না, বরং আরও শক্ত করে ধরে মিনতি সুরে বললেন, না মা, না খেয়ে তোকে কোথাও যেতে দেব না। বড়মা নামক নারীর স্নেহ ভরা স্পর্শে শ্যাম সুদর্শনের বিরক্তি দ্বিগুণ হলো। যেন ঝটকা দিয়ে নিজের কবজি ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু দুর্ভাগ্যবশত নিজ অজান্তে একটি বেশি শক্তি প্রয়োগ করে ফেলে, যার ফলস্বরূপ ভারসাম্য হারিয়ে ভাতের প্লেট সহ অরিত্রী বেগম ছিটকে যেয়ে ফ্লোরের উপর পড়লেন। ভাত, ডাল, তরকারি চারদিকে ছিটকে গেল। উপরে নিজের কক্ষে বসে মোস্তফা এম্পায়ারের গত 10 বছরের হিসাব নিকাশ পর্যালোচনা করছিল তেহরাম। নিচতলা থেকে ভেসে আসা চিৎকার, কাঁচ ভাঙার শব্দ আর হঠাৎ সৃষ্টি হওয়া বিশৃঙ্খলায় তার মনোযোগ ভেঙে গেল। ফাইলটা টেবিলের উপর রেখে ভ্রু কুঁচকে নিচের দিকে পা বাড়ালো। ততক্ষণে তিতির আর মাহিত হাজির হয়েছে হলরুমে। সন্ধ্যাবেলায় বাড়িতে এমন চেঁচামেচি হচ্ছে কেন, সেই বিষয়টা দেখতে এসেছিল তারা। সিঁড়ির কাছে পৌঁছাতে তেহরামের পা থমকে যায়। তার দৃষ্টি আটকে যায় সম্মুখে ঘটে যাওয়া দৃশ্যটার দিকে। ইফতি তার মাকে ধাক্কা মেরেছে, বিষয়টা মস্তিষ্কে আঘাত হানতেই তেহরাম রাগের দাবানলে পৃষ্ঠ হয়ে অগ্রসর হলো শ্যাম সুদর্শনার পানে। গলায় নীল রং ফুলে ফেঁপে উঠল তার রাগের তোপে। শ্বাস চলাচল গতি দ্বিগুণ হলো। এক ঝটকায় ইফতিকে নিজের দিকে ফিরিয়ে পুরুষালী দৃঢ় হাতের থাপ্পড় বসিয়ে দিল রমণীর ডান গালে। আকস্মিক তেহরামের এহেন কাণ্ডে থতমত খেয়ে গেল ইফতি। চোখ বড় বড় হয়ে গেল শ্যাম সুদর্শনার। কত বড় সাহস তাকে থাপ্পড় মারে! রাগে হিতাহিত জ্ঞান শূন্য প্রায় ইফতি সেটাই করলো যেটা ও বরাবরই করে। আপনার সাহস কী করে হলো আমাকে মারার? বলার সাথে সাথে ইফতি উল্টো থাপ্পড় বসিয়ে দিল তেহরামের গালে। তেহরাম নিজেও থেমে রইল না, থাপ্পড়ের পরিবর্তে আরও একটা থাপ্পড় বসিয়ে দিল ইফতির গালে। কিন্তু ইফতি তো দমে যাওয়ার মতো পাত্রী নয়। উল্টো হাত ঘুরিয়ে নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে পুনরায় থাপ্পড় বসায় তেহরামের গালে। অস্বাভাবিক রাগ সংবরণ করার বৃথা প্রয়াস চালান তেহরাম, কিন্তু পারল না। দাঁতের মাড়ি চেপে ধরে তৃতীয়বারের মতো আবার থাপ্পড় বসিয়ে দেয় ইফতির গালে। যেন দুজনের মধ্যে কে বেশি থাপ্পড় মারতে পারে তার প্রতিযোগিতা নেমেছে তারা। প্রায় 20 মিনিট চলল তাদের থাপ্পড়ের এই প্রতিযোগিতা। এতক্ষণে দুজনকে প্রায় 40টার বেশি থাপ্পড় মেরে ফেলেছে। দুজনের গাল ফুলে লাল টমেটোর মতো রূপ ধারণ করেছে, কিন্তু কারো হাতে থামার নাম নিচ্ছে না। পরিবারের সবাই হতভম্ব হয়ে চেয়ে রইল দুজনের দিকে। তিতির আর মাহির দুজনকে থামানোর চেষ্টা করার কথা ভুলে গিয়ে একবার তেহরামের দিকে তাকাচ্ছে, তো একবার ইফতির দিকে। শেষমেশ বাধ্য হয়ে হার মেনে নিল তেহরামকে 51টা থাপ্পড় মেরে ক্ষান্ত হলো ইফতি। যদিও হাত প্রস্তুত রেখেছিল তেহরাম, যদি 51 নম্বর থাপ্পড়টা দেওয়ার চেষ্টা করে তাহলে সে 52 নম্বর থাপ্পড়টা দিবে, কিন্তু তেহরাম এমন কিছুই করলো না। দুই গাল হাত দিয়ে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে শ্যাম সুদর্শনার দিকে তাকাতেই দুজনের দৃষ্টি বিনিময় হলো। ইফতি আগে থেকে তার দিকে ক্রোধানন প্রজ্বলিত দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে আছে। থাপ্পড়ের তীব্র ব্যথায় দুজনের গাল চেপে ধরে রেখেছে। দুজনের চোখ ছলছল করে উঠল অশ্রু জলে, কিন্তু কেউ নিরীহ পানির ফোঁটাগুলোকে কার্নিশ পেয়ে নেমে আসার অনুমতি দিল না। ঠোঁট কামড়ে পানি আটকানোর প্রচেষ্টায় মত্ত তেহরাম আর ইফতির সেলফি নেওয়ার লোভ সামলাতে পারল না মাহিদ। টুক করে একটা সেলফি তুলে পাঠিয়ে দিল মিল্লাত আর রবিনের আইডিতে। তেহরাম আর ইফতি ব্যথায় মুখ কুচকে থেকে ফিক করে হেসে ফেলল। একেই বলে বোধহয় উন্মাদনা। দুজনের কান্না আটকাতে না পেরে হাসছে। হাসির সাথে সাথে দুজনের চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। তেহরাম চোখের পানি আটকাতে আটকাতে বলল, ইউ স্টুপিড, লিমিটলেস বেহায়াত, তো সাহস কী করে হলো আবার আমাকে মারার? ইফতি রেগে মেগে উচ্চ স্বরে চিৎকার করে বলে উঠল, বাসি তেহেরি, তেলাপোকা 3 নাম্বার ছা, তুই আমাকে আগে মেরেছিস, কারণ তুই আম্মুকে ধাক্কা মেরেছিস। আমি ধাক্কা মারিনি, উনি নিজেই পড়ে গেছেন আমার শক্তি সহ্য করতে না পেরে। চোখের সামনে দেখেছি আমি। তোর চোখে ছানি পড়েছে, ডাক্তার দেখাস। ইফতির অনবরত তুইতকারিতে তেহরাম বেজায় রেগে গেল। এই মুহূর্তে এই বেয়াদবটাকে থাপড়িয়ে লাল করতে ইচ্ছে করছে, কিন্তু এই মুহূর্তে তা সম্ভব নয়, কারণ আগে যা থাপ্পড় দিয়েছে তাতেই মেয়েটার ঠোঁট ফেটে গেছে। খ্যাপাটে দৃষ্টি নিক্ষেপ করে কিরমির করে বলে উঠল, শাট ইউর ফাকিং মাউথ, লিমিটলেস বেহায়া।
পূবের আকাশে মেঘ জমেছে, একটু পরে বোধহয় বৃষ্টি নামবে। আজকাল আবহাওয়ার স্বভাবেও যেন এক অদ্ভুত বিপর্যয় নেমে এসেছে। গ্রীষ্মের বর্ষণে অবাধ আগমন, আর বর্ষাকালে দহন জ্বালা। প্রকৃতি যেন নিজস্ব নিয়মের পাণ্ডুলিপি ছিঁড়ে নতুন এক অনিশ্চয়তার ইতিহাস লিখতে বসেছে। আকাশ জুড়ে ছড়িয়ে থাকা ধূসর মেঘরাজির দিকে তাকালে মনে হয় তারা শুধু জল নয়, অসংখ্য অব্যক্ত দীর্ঘশ্বাসও বুকে ধারণ করে আছে। মোজতবা মঞ্জিলে বিশাল হলঘর এক প্রকার বাগযুদ্ধের ময়দানে পরিণত হয়েছে। উপস্থিত সবাই হতভম্বের ন্যায় চেয়ে আছে চিৎকার করতে থাকা দুটো মানুষের দিকে। তুই তেলাঙ্গা, চুপ থাক! তেহরাম শব্দ করে শ্বাস ফেলল। একে তো গাকে ব্যথা, তার উপর এই মেয়ের বিরতিহীন বকবক শুনে গালের সঙ্গে মাথা তীব্র যন্ত্রণায় অনুভব হচ্ছে। চোয়াল শক্ত করে কয়েক মুহূর্ত চোখ বুজে রইল সে। বোধহয় আর একটি শব্দ শুনলে তেহরামের আত্মসংযম নামক সূক্ষ্ম সুতোটি ছিঁড়ে যাবে। ইপ্তি দুগাল চেপে দাঁড়িয়ে আছে বটে, কিন্তু তার চোখ দুটো এখনো দাউ দাউ করে জ্বলছে। থাপ্পড়ের জ্বালা যেন তার অহংকে বিন্দুমাত্র স্পর্শ করতে পারেনি, বরং ক্রোধের অগ্নিশিখাকে আরও প্রজ্বলিত করেছে। ফুলে ওঠা গাল, এলোমেলো চুল, চোখের কোণে আটকে থাকা অশ্রুবিন্দু, সবকিছু মিলিয়েও মেয়েটাকে ভাঙা নয়, বরং ভয়ঙ্কর দৃঢ় বলে মনে হচ্ছে। শালা, আর আমাকে মারলে আমি তোর নাম ভুলিয়ে দেব। তোর মাথার স্ক্রু ঢিলা! ইপ্তি নিজেও দ্বিগুণ তালে চিৎকার করে উঠল। কাচ্চি ডানের 2 নাম্বার বাঁশি তেহেরি, তোকে তো! কথাটা পূর্ণ করতে পারল না, তার পূর্বেই ইপ্তির গলা দলা পাকিয়ে আসে। চারপাশের দৃশ্য যেন ধীরে ধীরে অস্পষ্ট হয়ে উঠতে লাগলো। কয়েক মুহূর্ত আগেও যে ক্রোধ তার দৃষ্টিকে দাউ দাউ করে অগ্নিশিখার মতো প্রজ্বলিত করে রেখেছিল, সেই চোখ দুটো হঠাৎই নিস্তেজ হয়ে এলো। অবিরাম একের পর এক সজোরে আঘাতের অভিঘাতে মাথার ভেতর যেন তীব্র ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। কর্ণকুহরে এক অদ্ভুত ভোব শব্দ প্রতিধ্বনি হতে লাগলো। ইপ্তির মনে হচ্ছে মেঝে, দেয়াল, ছাদ সবকিছু একসঙ্গে ঘুরছে। কপালে এক হাতে ঠেকিয়ে ভারসাম্য রক্ষার জন্য এক পা পিছিয়ে গেল, কিন্তু পা দুটো যেন আর তার নিজের নির্দেশ মানছে না। নিজের প্রতি তীব্র বিরক্তি অনুভব হচ্ছে তার। এখনই এই বাঁশি তেহেরির সামনে মাথা ঘুরতে হলো। ইপ্তি কিছু বলতে চাইল, কিন্তু পারল না। তার পূর্বে ঢলে বলল, কিন্তু ভাগ্যবশত মাহিদ সময় মতো প্রিয় বন্ধুকে নিজ বাহুতে আবদ্ধ করে নেয়। সোনালী বেগম আর তিতিরও ছুটে আসে। অরিত্রী বেগম চড়া গলায় বাড়ির পরিচারিকাকে নির্দেশ দেয়, তাড়াতাড়ি ডক্টর রহিমকে ডাকার ব্যবস্থা করো। এতক্ষণ তিনি এক প্রকার ঘোরের মাঝে ছিলেন। ইফতি আর তেহরামের বাগযুদ্ধ উপভোগ করতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে দুজনকে থামানোর চিন্তায় মাথা থেকে বেরিয়ে গেছিল। সোনালী মুস্তফা তড়িঘড়ি ইফতির মুখে আলতো চাপড় দিলেন। ইফতি, মা, চোখ খোল, শুনতে পাচ্ছিস? কোনো সাড়া মিলল না। মাহিদ সতর্ক হাতে ইফতির মাথাটা নিজের বাহুর ওপর স্থির করে রাখল। সদ্যকার হাসি ঠাট্টার লেশমাত্র তার মুখে নেই, বদলে সেখানে স্পষ্ট উদ্বেগের ছাপ। উদ্বিগ্ন হয়ে বলল, দোস্ত, এই নাটক করিস না, ওঠ। তেহরাম ঠিক যেখানে দাঁড়িয়েছিল সেখানে স্নায়ুর মতো দাঁড়িয়ে রইল। বুকের ভিতর অদ্ভুত এক অভিঘাত ক্রমাগত আশ্রে পড়ছে। কয়েক মুহূর্ত আগেও যে হাত ক্রোধে বারবার ইফতির গালে আঘাত করেছে, সেই হাত দুটো তখন নিস্তেজ হয়ে শরীরের পাশে ঝুলে আছে। সে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল ইফতির ফুলে ওঠা গাল দুটোর দিকে। নিজের আঙুলের 5টি দাগ যেন নিষ্ঠুর সাক্ষীর মতো স্পষ্ট হয়ে ফুলে আছে শ্যামবর্ণ ত্বকে। পরক্ষণে মায়ের সঙ্গে হওয়া দুর্ব্যবহারের কথা মস্তিষ্কে হানা দিতেই তেহরামের চোয়ালে শক্ত হয়ে আসে। দাঁতের সাথে দাঁত পিষে হিসিয়ে বলল, এই বেয়াদব মেয়েটাকে নিয়ে আদিক্ষেতার কোনো মানেই হয় না মাহিদ। ছেড়ে দে, একাই ঠিক হয়ে যাবে। মাহিদ চোখ বন্ধ করে শ্বাস ফেলল শব্দ করে। জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা চালালো, কিন্তু সক্ষম হলো না। কালো মনের চোখগুলো জলজল করে উঠল তীব্র বিরক্তিতে। তেহরামের দিকে তাকিয়ে ক্ষিপ্রতার সাথে আওড়ালো, যার বিষয়ে জানো না তাকে নিয়ে আজে বাজে বলো না। আর দোষ মায়ের ছিল, ইফতির না। ইয়াসির মুস্তফা যেন তেহরামের ক্ষোভে নিজের জন্য আলাদা রাস্তা খুঁজে পেলেন, ব্যগ্র কণ্ঠে বলে উঠলেন, তোমরা ওই বেয়াদবিটাকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলে ফেলেছ। মাহিদ ক্রোধান্বিত গলায় চিৎকার করে উঠল, শ্যাট আপ! অনেক বলে ফেলেছ, এবার চুপ করো। আর ভাইয়া, ইফতি কোনো ভুল করেনি। মা আদিক্ষেতা দেখাতে গেছে, তাই এসব হয়েছে। এখানে সম্পূর্ণ মায়ের দোষ। ভাইয়ের এমন কথায় অবাক না হয়ে পারল না তেহরাম। এই বেয়াদবের জন্য ভাই তার এভাবে ব্যবহার করছে, বিষয়টা মোটেও ভালো লাগলো না ওর। সভ্যতা সব ভুলে গেছিস তুই? কী ধরনের বেয়াদবি! মা ওর যত্ন নিতে গেছে, এখন তুই মাকেই এগুলো শোনাচ্ছিস? এত অধপতন কবে থেকে হলো তোর মাহিদ? এই মুহূর্তে ভাইয়ের কথা সহ্য হচ্ছে না মাহিদের। সংযমের প্রাচীরের আড়ালে আটকে রাখা ক্ষোভ যেন এক নিমিষেই বাধা ভাঙা প্লাবনের ন্যায় উতলে উঠল। চল শক্ত হয়ে এলো তার।
কপালের রাগগুলো স্পষ্ট স্ফীত হয়ে উঠেছে। ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে, দুই বাহুতে এখনও অচেতন ইফতির নিস্তেজ শরীর। অথচ সেই অবস্থাতেও তার দৃষ্টি স্থির হয়ে রইল তেহরামের মুখে। বলল থমথমে গলায়, তুমি জানোটাই কি? ওই বিষয়ে কতটুকুই জানো? অযথা কথা বলবে না। এই বাড়ির সবাই জানে ইফতি কারো থেকে আদর স্নেহ চায় না, তবু যত্ন করে খাবার দিতে যাওয়ার কি দরকার ছিল? এটা আদিক্ষেতা মায়ের। দুদিন হলো দেশে এসেছো, আগে ও সম্পর্কে জানো, তারপর ওর বিষয়ে কথা বলবে। কথাগুলো শেষ হতে না হতেই সোনালী বেগম অস্বস্তিতে মুখ নামিয়ে নিলেন। ঐত্রী বেগমও নির্বাক। ইয়াসির মোস্তফার মুখে দৃঢ়তা যেন খানিকটা শিথিল হয়ে এলো। এই মুহূর্তে এসব কথা তিনি তেহরামের সম্মুখে উন্মোচিত করতে দিতে চান না। তেহরাম ভ্রু কুঁচকে তাকিয়ে রইল, কণ্ঠে এখনও কঠোরতা, তবে তার সঙ্গে মিশে গেছে বিস্ময়ের সূক্ষ্মরেখা। বলল, দুদিন হলো দেশে ফিরেছি বলে আমি কি কিছুই বুঝি না? মাহিত বিরক্তির শ্বাস ফেলল। নত মস্তকে দণ্ডায়মান মা চাচির দিকে তাকিয়ে বিরক্তি যেন আরও তীব্র হলো। তীক্ষ্ণ দৃষ্টি মায়ের ওপর নিক্ষেপ করে বলল, আম্মা, এখন কি চাচু আর ভাইয়াকে কিছু বলবেন নাকি এভাবে দাঁড়িয়ে থাকবেন? ঐত্রী বেগমের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। দৃষ্টি বারবার গিয়ে থামছে মাহিদের বাহুতে নিতর হয়ে থাকা ইফতির মুখে। ফুলে ওঠা গালে স্পষ্ট 5 আঙুলের লালচে ছাপ যেন তাকে নির্বাক অভিযুক্ত করে দাঁড়িয়ে আছে। অপরাধবোধ তাকে এতটাই গ্রাস করে নিয়েছিল যে মেয়েটাকে এতগুলো মার খেতে হলো। নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক গলায় বললেন, তারিশ বাবা, দোষটা আমারই। ইফতি কারো যত্ন পছন্দ করে না। আর ইয়াসির ইফতি সকালে অর্পার ঘরে যায়নি, ও উঠে আমার কাছ থেকে একটা ব্রেড নিয়ে দৌড়ে লাগিয়েছিল। শেষ বাক্যটি উচ্চারিত হতে ইয়াসির মোস্তফার মুখের রং মুহূর্তে পাল্টে যায়। তিনি অবিশ্বাস ভরা দৃষ্টিতে স্ত্রীর দিকে দৃষ্টি নিক্ষেপ করতে অর্পা মোস্তফা ভড়কে যান। আমতা আমতা করে সাফাই গাইলেন নিজের। আমি আমি তো ভেবেছিলাম ওই গিয়েছিল, আয়রা বলেছিল, তাই আমি। থামো। ইয়াসির মোস্তফার বজ্র কঠোর কণ্ঠস্বর সমগ্র হল ঘরের স্তব্ধতাকে চূর্ণ বিচূর্ণ করে দিল। এতক্ষণ যে মানুষটি দৃঢ়তার মুখোশ পরে দাঁড়িয়েছিল, সেই মুখোশে এবার সূক্ষ্ম ফাটল স্পষ্ট হয়ে উঠেছে। তার দৃষ্টি ধীরে ধীরে সরে গেল অবচেতন ইফতির মুখের দিকে। ফুলে ওঠা দুই গাল, লালচে দাগ, নিস্তেজ দেহ, দৃশ্যগুলো যেন একটি নীরব অভিযোগ হয়ে বুকের ভেতরে বিঁধতে লাগলো। বললেন, আয়রা কোথায়? হঠাৎ প্রশ্নটি আয়রার দিকে ছুড়ে দিলেন তিনি। আয়রা কেঁপে উঠল। এতক্ষণ মায়ের আড়ালে দাঁড়িয়ে থাকা মেয়েটি ধীরে ধীরে সামনে এলো। আয়রার মুখশ্রী মুহূর্তে বিবর্ণ হয়ে গেছে। কম্পমান কণ্ঠে বলল, বাবা, আমি। সত্যি কথা বলো। আয়রা ত্রাসিত নয়নে মায়ের দিকে চাইতেই অর্পা মুস্তফা মুখ ফিরিয়ে নিলেন। ততক্ষণাৎ আবারও বলল, আয়রা, আমি আমি দেখেছি আপু রুমে গিয়েছিল বাবা। বেশ, এতটুকুর জন্য যথেষ্ট ছিল। ইয়াসির মোস্তফা ভেবেই নিলেন অরিত্রী বেগম এই বেয়াদব মেয়েটাকে বাঁচাতে মিথ্যা বলছেন। তেহরামের ভুরু আরও কুঁচকে যায়। এই বাড়িতে আসলে হচ্ছেটা কি? মাহিত অবজ্ঞা দৃষ্টি নিক্ষেপ করে তড়িঘড়ি করে ইফতিকে নিয়ে ওর কক্ষের দিকে অগ্রসর হলো। তিতিরও আর এক মুহূর্ত বিলম্ব করল না। উৎকণ্ঠিত চিত্তে মাহিতের পিছু নিল। যাওয়ার আগে একবার ঘুরে তাকালো নিচে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর দিকে। প্রত্যেকেরই মুখেই উদ্বেগ, সংশয় আর অব্যক্ত অস্বস্তির মিশ্র ছাপ। অথচ সেই অস্বস্তির মধ্যেও কেউ একজন সত্যকে আঁকড়ে ধরে আছে, আর কেউ মরিয়া হয়ে তাকে চাপা দিতে চাইছে। ইয়াসির মোস্তফা বিরক্তির শ্বাস ফেলে নিজের কক্ষের দিকে ধাবমান হলেন। মেয়েটাকে তার আজকাল একদম সহ্য হয় না। দুদিন অন্তর অন্তর মোস্তফা মঞ্জিলে ঝামেলা সৃষ্টি হয় এই মেয়ের জন্য। সিঁড়ির ধাপে উপরে উঠতে উঠতে মাহিদের পদচারণায় শব্দ যেন সমগ্র মোস্তফা মঞ্জিলের নিস্তব্ধতার এক বিষণ্ণ প্রতিধ্বনি হয়ে বাজতে লাগলো। তার দুই বাহুতে নিস্তেজ হয়ে শুয়ে আছে ইফতি। মেয়েটার মাথাটা আলতো করে তার কাঁধে হেলে রয়েছে। কপালের ওপর এলোমেলো কেশরাশি এসে পড়েছে। আর ফুলে ওঠা গাল দুটোর লালচে আভা যেন সদ্য সংঘটিত নিষ্ঠুরতার নির্বাক সাক্ষ্য বহন করেছে। তিতির দ্রুত পায়ে পাশে পাশে হাঁটছে। উৎকণ্ঠায় তার দুই হাত বারবার কাঁপছে। কক্ষের সামনে পৌঁছাতেই সে তড়িঘড়ি করে দরজা খুলে দিল। ধীরে, মাথাটা লাগবে না। মাহিত কোনো উত্তর দিল না। অত্যন্ত সতর্কতায় ইফতিকে বিছানার উপর শুইয়ে দিল। বালিশটা একটু উঁচু করে মাথা নিচে গুজে দিয়ে কয়েক মুহূর্ত নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল। অচেতন অবস্থাতেও ইফতির ভ্রু দুটি সামান্য কুঁচকে আছে, যেন ঘুমের মাঝেও সমস্ত অপমানের বিরুদ্ধে নীরব প্রতিবাদ জানিয়ে চলেছে। না হেসে পারল না। মেয়েটা সব অবস্থাতেই মার কাটারি। তিতি ধীরে ধীরে বিছানার পাশে বসে প্রিয় বান্ধবীর ন্যায় বোনের ঠান্ডা হাতটা নিজের মুঠোয় নিয়ে ফিসফিস করে বলল, পাগড়ি, এত রাগ করতে হয়? একটু চুপ থাকলে কি এমন ক্ষতি হতো?
কোনো উত্তর এলো না, শুধু নিঃশ্বাসের ক্ষীণ ওঠানামা জানিয়ে দিল প্রাণটা এখনও অবিচল আছে। মাহিত জানালার পাশে গিয়ে দাঁড়ায়। বাইরে মেঘ আরও ঘন হয়েছে। দূরাকাশে বিদ্যুতের সরু এক রেখা নিঃশব্দে ঝলসে উঠল। প্রকৃতির বুকেও যেন ঠিক এই ঘরের মতোই এক অদৃশ্য অশান্তি ঘনীভূত হয়ে আছে। হঠাৎ করিডোরে দ্রুত পদধ্বনি শোনা গেল। কিছুক্ষণ পরই মধ্যবয়সী চিকিৎসক ডক্টর রহিম কক্ষে প্রবেশ করলেন। তার হাতে একটি মেডিকেল ব্যাগ। ইফতিমা কোথায়? মাহির দ্রুত সরে এসে ইফতির দিকে ইশারা করে দেখিয়ে দিল। ডক্টর রহিম দ্রুত পায়ে এগিয়ে এসে বিছানার পাশে বসলেন। বহু বছরের অভিজ্ঞতায় গড়ে ওঠা দৃষ্টি একেবারেই ইফতির মুখমণ্ডলের উপর স্থির হয়ে গেল। ফুলে ওঠা দুই গাল আর স্পষ্ট আঙুলের দাগ দেখে তার ভ্রু যুগল অনিচ্ছাকৃতভাবে কুঞ্চিত হয়ে উঠল। বললেন, এ কী অবস্থা হলো? প্রশ্নটি করলেও কেউ উত্তর দিল না। কক্ষ জুড়ে এমন এক নীরবতা নেমে এসেছে যেখানে প্রতিটি নিঃশ্বাসও যেন অপরাধ শিকারের সমান ভারী। তিনি ধীরে ধীরে ইফতির নাড়ি পরীক্ষা করলেন। এরপর চোখের পাতা তুলে আলো ফেললেন। কপালের একপাশে আঙুল চেপে ধরে কয়েক মুহূর্ত পর্যবেক্ষণ করলেন। তারপর রক্তচাপ মাপতে মাপতে গভীর কণ্ঠে বললেন, কতক্ষণ আগে জ্ঞান হারিয়েছে? মাহিত শান্ত থাকার চেষ্টা করে উৎকণ্ঠা আড়াল করতে পারল না। বলল, 10-15 মিনিট হবে আঙ্কেল। ডক্টর রহিম মৃদু মাথা নেড়ে ব্যাগ থেকে একটি ইঞ্জেকশন বের করলেন। বললেন, ভয় পাওয়ার কিছু নেই। একাধিক আঘাত আর অতিরিক্ত মানসিক উত্তেজনার জন্যই শরীর শক নিয়েছে। আপাতত এই ইঞ্জেকশনটা দিচ্ছি, এরপর বিশ্রামের সবচেয়ে প্রয়োজন। কথা শেষ করে তিনি অত্যন্ত সতর্কতার সঙ্গে ইঞ্জেকশন প্রয়োগ করলেন। মাহিত একদৃষ্টে একটির দিকে তাকিয়ে রইল। এতক্ষণে যেন স্পষ্ট বুঝতে পারছে, মানুষটা যতই ঝড়ের মতো শক্ত হয়ে থাকুক, শরীর তো রক্ত মাংসেরই নির্মিত। সীমাহীন আঘাতেরও এক সময় সীমা থাকে। ঠিক তখনই জানালার কাছে প্রথম বৃষ্টির ফোঁটাটি এসে আছড়ে পড়ল। টুপ। তারপর কয়েকটি মুহূর্তের মধ্যে আকাশ যেন তার সমগ্র সঞ্চিত বেদনা মাটির বুকে উজাড় করে দিতে শুরু করলো। বর্ষণের অবিরাম ছন্দে জানালার কাজ ঝাপসা হয়ে এলো। প্রকৃতিও যেন আজ কোন এক অদৃশ্য ক্ষতের জন্য নীরবে ক্রন্দন করছে। ডক্টর রহিম ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। মাহিতের উদ্দেশ্যে থমথমে কণ্ঠে বললেন, ওকে রাজনীতি থেকে দূরে রাখ মাহিত। আমি চাই না ওর অবস্থাও তিফতি ম্যাডামের মতো হোক। কথাটা শুনে মাহিতের বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। এতদিন পর কেউ আবার সেই নামটা উচ্চারণ করলো। নামটি যেন শুধু একটি মানুষের নয়, অসংখ্য রক্তাক্ত স্মৃতি, অপূর্ণ আর্তনাদ আর দগ্ধ অতীতের আরেক নাম। তিতিদের মুখেও বিষাদের ছায়া নেমে আসে। বিমর্ষ কণ্ঠে শুধায়, আমরা কেউ জানি না মেজমার সঙ্গে কি হয়েছিল, শুধু জানি তার কার অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই আঙ্কেল এগুলো মনে করিয়ে দিয়েন না। ডক্টর রহিম কিছুক্ষণ চুপ করে রইলেন। জানালার ওপাশে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। বৃষ্টির শব্দের মাঝেই দীর্ঘশ্বাস ফেলে ধীর কণ্ঠে বললেন, সব গল্প জানার সময় এখনও আসেনি মা। তবে এতটুকু বলতে পারি, কিছু মানুষ নিজের জন্য নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অপরাধে সবচেয়ে ভয়ঙ্কর মূল্য দেয়। নামটা উল্লেখ করতে দরজার পাশে দাঁড়িয়ে থাকা অরিত্রী বেগম আর সোনালী বেগমের চোখ ছলছল করে ওঠে। ডক্টর রহিম প্রেসক্রিপশন লিখে মাহিতের হাতে দিয়ে বললেন, চিন্তা করো না, ও স্ট্রং, তাড়াতাড়ি জ্ঞান ফিরবে। বলে বেরিয়ে গেলেন। মাহিত চেয়ে রইল কিয়ৎকাল তার মানুষটার প্রস্থান পানে। এই মানুষটা তাদের পারিবারিক ডাক্তার। ডক্টর রহিম বহু আগ থেকেই মোস্তফা বাড়ির প্রতিটি মানুষের সম্পর্কে কম বেশি জানেন। রাত দ্বিপ্রহর অতিক্রম করেছে। প্রকৃতির ক্রন্দন যেন তখনও স্তব্ধ হয়নি। জানালার কাছ বেয়ে অনবরত গড়িয়ে পড়ছে বৃষ্টিধারা। দূরাকাশে বিদ্যুতের ক্ষণিক ঝলক অন্ধকারকে ছিন্নভিন্ন করে আবার নিমিষেই চারপাশকে গভীর নিঃশব্দের গর্ভে নিমজ্জিত করে দিচ্ছে। কক্ষ জুড়ে শুধু দেয়ালে ঝোলানো ঘড়ির অবিরাম টিকটিক শব্দ, যেন সময় নিজেই নিঃসঙ্গতার প্রহর গুনছে। সেই নিস্তব্ধতায় বুক চিরে শয্যায় শায়িত ইফতির আঙ্গুল হঠাৎ মৃদু কেঁপে উঠল। ভ্রু যুগল কুঞ্চিত হলো। শ্বাস প্রশ্বাসের ছন্দ সূক্ষ্ম পরিবর্তন হলো। দীর্ঘ অবচৈতন্যের অতল গহ্বর থেকে যেন ধীরে ধীরে চৈতন্যের আলোকরেখা তাকে ফিরিয়ে আনছে। ভারাক্রান্ত চোখের পাতাগুলো কাঁপল। একবার দুইবার চেষ্টা করে অতঃপর ধীরে ধীরে উন্মোলিত হলো দুটি ক্লান্ত নয়ন। দৃষ্টিপথ প্রথমে সম্পূর্ণ ঝাপসা। সাদা সাদা ছাদ, জানালার পাশে নুয়ে পড়া পর্দা, টেবিলের উপর রাখা ওষুধের শিশি, সব কিছু যেন কুয়াশার পর্দায় আচ্ছন্ন। কয়েকবার চোখের পলক ফেলতেই অস্পষ্টতার ধীরে ধীরে অপসৃত হলো। পরক্ষণে কপালের ভাঁজ গভীর হয়ে উঠল। মস্তিষ্কের ভেতর অসহনীয় যন্ত্রণা ধুকপুক করছে। গাল দুটো যেন দহন শিখায় দগ্ধ হচ্ছে। অবচেতন ডান হাতটি গালের উপর স্পর্শ করতে তীব্র ব্যথায় মুখ বিকৃত হয়ে গেল। চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, উফ।
বাসি তেহেরি, হাত নাকি লোহার হাতুড়ি। আশেপাশে তাকিয়ে বুঝতে পারল কেউ হয়তো বেশ সেবা যত্ন করছে তার। তবে হয়তো তিতির, অরিত্রী বেগম, না হয় সোনালী বেগম। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুকের ভেতর থেকে। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে চারপাশে তাকাতেই দেয়াল ঘড়ির দিকে দৃষ্টি আটকে যায়। কি, রাত 12:35? এতক্ষণ অজ্ঞান ছিল ও? এতটা দুর্বলিপ্তি? ওই পাঠার চরে এতক্ষণ অজ্ঞান ছিল ও? ভাবতে নিজের প্রতি বিরক্তি আসলো। ফুলে থাকা গালে হাত বুলিয়ে মুখ কুঁচকে বলল, ওই তেলাপোকার 2-4টে থাপ্পড়ে ঘন্টার পর ঘন্টা অজ্ঞান হয়ে পড়ে রইলাম। ছি ইপ্তি, তোর ইজ্জত সম্মান সব পানিতে গেল। পাশে থাকা ফোনটা তুলে নিয়ে ফেসবুকে ঢুকলো ইপ্তি। অন্ধকার কক্ষের মধ্যে স্ক্রিনের নীলাভ আলো মুহূর্তে তার ক্লান্ত মুখমণ্ডলে ছড়িয়ে পড়ল। মেসেঞ্জার অপশনে যেতেই মাহিতের আইডিটা সর্বপ্রথম চোখে পড়ল তেহরামের আইডিতে। কিন্তু দুর্ভাগ্যবশত আইডির পাশে সবুজ বাতি জ্বলছে না। এতক্ষণে সবাই নিশ্চয়ই ঘুমিয়ে গেছে। মাঝরাতে চেতনা ফিরেছে, ঘুম তো আর আসবে না। তবুও বাধ্য হয়ে ফোনটা একপাশে রেখে এপাশ ওপাশ ফিরে ঘুমানোর ব্যর্থ প্রয়াস চালালো সামান্যক্ষণ, কিন্তু তন্দ্রা ধরা দিল না শ্যাম সুদর্শনার চোখে। অগাত্তা উঠে বসে আবারও ফোনটা হাতে নিল। পরক্ষণে চোখ পড়ল মাহিত আর তিতিরের আইডিতে, দুটো জেগে আছে এখনও। কিছু একটা ভেবে বক্র হাসল ইপ্তি। দুজনে জেগে থাকার রহস্য বেশ ভালো করে জানে সে। ফটাফট দুজনে আইডি নিজের ফোনে লগ ইন করে নেয়। মাহিতের আইডির পাসওয়ার্ড মাহিত নিজে ইপ্তির আর রবিনকে দিয়েছে। যদি ওর অনুসর্তটা প্রেমিকার মাঝে কেউ কখনো আইডি চেক করতে চায়, তাহলে যেন ফটাফট সব প্রমাণ উধাও করে দেওয়া যায়। সেই সুবিধার্থে আইডি দিয়ে রেখেছে দুজনকে। আর তিতিরের আইডি ইপ্তি নিজে খুলে দিয়েছিল, তাই পাসওয়ার্ড জানে সে। তিতিরের আইডি থেকে মাহিতকে বেশ ভেঙিয়ে মেসেজ পাঠালো, কিরে ত্রিবিস, সারা জীবন 3টা ট্রফি পেয়েছিস, এখন আবার কোন আশায় খেলা দেখতে বসেছিস? মেসেজটা সেন্ড হতে তিতিরের আইডি থেকে ডিলিট ফর মি করে কেটে দিয়ে তড়িঘড়ি করে মাহিদের আইডি থেকে মেসেজ পাঠা তিতিরকে, 7 আপ নিয়ে খেলা দেখতে বসে না হয় মজা পাবি না, বাপদাদার সম্পত্তি নিয়ে ভাবনা নিয়ে একটু নিজেরা কিছু করে খা। সেন্ড হতে বাহিরের আইডি থেকেও তড়িৎ করে ডিলিট ফর মি কেটে দেয় মেসেজটা। মেসেজ দেওয়া শেষ হতেই ফোন থেকে দুজনের আইডি লগ আউট করে ফোনটা একপাশে রেখে কান খাড়া করে বসে। কয়েক মুহূর্ত পরে চেঁচামেচি শুরু হবে সে সম্পর্কে নিশ্চিত ইফতি। তাইও হলো। মিনিট দশেকের মাঝে পুরো মোস্তফা মঞ্জিল মুখরিত হয়ে উঠল দুজনের কিচিরমিচির আওয়াজে। ইফতির শান্তি লাগছে ভীষণ। মানুষের মাঝে ঝগড়া লাগাতে ভালোই লাগে। ধীর পায়ে উঠে হালকা দরজা ফাঁক করে দৃষ্টি নিক্ষেপ করলো সম্মুখে। চোখের সামনে ভেসে ওঠা দৃশ্য দেখে প্রশান্তির হাসি ফুটে উঠল ইফতির অধরে। সে একা কেন জাগবে? জাগলে বাড়ির সবাইকে নিয়ে জেগে থাকবে। যতই হোক ইফতি দয়ালু মানুষ। তিতিরের পরনে ব্রাজিলের জার্সি আর মাহিতের পরনে আর্জেন্টিনার। দুজনে এক প্রকার চুলোচুলি শুরু করে দিয়েছে।